যদি স্ক্রিন না দেখা যায় বলবেন, আর যে কোনো মানে ক্লাসের যে কোনো সময় যদি কোনো প্রবলেম হয় দেখতে বা শুনতে, আমাকে সাথে সাথে নক দেবেন, যাতে আমি মানে কোনো প্রবলেম যদি হয় সেটা সাথে সাথে সলভ করতে পারি। যাই হোক, আমরা ক্লাস শুরু করতেছি। তো এর আগের ক্লাসগুলোতে আমরা ডেটা স্ট্রাকচারের অ্যারে নিয়ে আলোচনা করেছিলাম, মানে বেসিক আলোচনা হয়েছিল অ্যারে নিয়ে। তারপরে আমরা স্ট্যাক নিয়ে আলোচনা করেছি, বেসিক আলোচনা। তারপর কিউ নিয়ে একটা বেসিক আলোচনা আমরা করেছি। তো এই ক্লাসে আমরা আরো একটা নতুন ডাটা স্ট্রাকচার শিখব, সেটা হচ্ছে ট্রি। এই ডাটা স্ট্রাকচারের নাম হচ্ছে ট্রি ডাটা স্ট্রাকচার। তো যখন আমরা ট্রি ডাটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, তখন এই প্রথমে আমাদের জানতে হবে যে ট্রি ডাটা স্ট্রাকচার আসলে কি, এটার ফর্মাল ডেফিনেশনটা কি। দেখেন এখানে ফর্মাল ডেফিনেশনটা দেওয়া আছে যে ট্রি হচ্ছে এক ধরনের নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। লিনিয়ার ডাটা স্ট্রাকচার কি ছিল, যে লিনিয়ার ডাটা স্ট্রাকচার যেমন ছিল অ্যারে। তো অ্যারের ডেটার অ্যারের ডেটার যেই ভ্যালুগুলো থাকে, সেই ভ্যালুগুলো আসলে মেমোরিতে পাশাপাশি থাকে, মানে একটা সিরিয়াল মেনটেন করে থাকে, 1 2 3 4 এইভাবে সিরিয়ালি মেনটেন করে থাকে। কিন্তু এই আমাদের যেই ট্রি ডাটা স্ট্রাকচার আছে বা গ্রাফ আছে, এদের যেই ভ্যালুগুলো থাকে বা ডেটাগুলো থাকে, সেই ডেটাগুলো কিন্তু কখনোই মেমোরিতে সিকোয়েন্স বজায় রাখে না, মানে র্যান্ডমলি আর কি, র্যান্ডম যেখানে জায়গা পায় সেখানেই বসে যায়, এরকম একটা ডেটা স্ট্রাকচার হচ্ছে ট্রি। তো যেগুলো কোনো ধরনের সিরিয়াল মেনটেন করে না, তাদেরকে আমরা বলতেছি কি নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এবং এই নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার আসলে হায়ারার্কিক্যাল একটা অর্ডার মেনটেন করে মেমোরিতে অবস্থান নেয়। হায়ারার্কিক্যাল মানে হচ্ছে ওই যে এখানে একটা চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, যে হায়ারার্কিক্যাল মানে কি, মানে হচ্ছে ধরেন একটা বার্ড, বার্ড মানে হচ্ছে পাখি। এখন পাখিকে যদি আমরা ক্লাসিফাই করি, প্রধানত দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফ্লাইং বার্ড আর একটা হচ্ছে নন ফ্লাইং বার্ড। ঠিক আছে, মানে যে 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 পাখিগুলো উঠতে পারে তাদের একটা ক্লাস হইতে পারে, আর যে পাখিগুলো উঠতে পারে না তাদের একটা ক্লাস হইতে পারে। আবার দেখা যাচ্ছে কি যে ফ্লাইং বার্ডকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, বা উদাহরণ দেওয়া হয়েছে এখানে, যে ফ্লাইং বার্ড হচ্ছে যেমন রবিন, তারপর শ্যালো, এইগুলো। আর নন ফ্লাইং বার্ড মানে হচ্ছে যেই বার্ড গুলো উঠতে পারে না, যেমন পেঙ্গুইন আছে, QIWI, এরকম বার্ড আছে। যদিও এই পেঙ্গুইন বাদে আমি আর কোনো পাখির মানে নাম দেখে বুঝতে পারছি না যে কোন পাখির উদাহরণ এখানে দেওয়া হয়েছে। যাই হোক, তো আসলে হায়ারার্কিক্যাল মানে আসলে এই ধরনের ডাটা স্ট্রাকচার, মানে প্রধানত একটা ভাগ থাকবে, তা সেখান থেকে আরো কিছু ভাগ তৈরি হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে এখান থেকে আরো কিছু ব্রাঞ্চ বের হবে, কিছু সেকশন বের হবে, একাধিক সেকশনে মানে হায়ারার্কিক্যাল থাকবে। তারপর এখান থেকে ধরেন আরো দুইটা ভাগ বের হলো, এখান থেকে আরো তিনটা ভাগ বের হলো, মানে এভাবে চলতে থাকবে, অনেকটা MLM বিজনেস মডেলের মতো। ঠিক আছে, তো এই ধরনের ডেটা স্ট্রাকচারকে আমরা বলতেছি ট্রি ডেটা স্ট্রাকচার। তো মেমোরিতে, মেমোরিতে ডেটাগুলো হচ্ছে আমাদের এই ট্রি এর মতো করেই থাকে আর কি। বোঝা গেছে, এখানে যে ভ্যালুগুলো দেখতে পাচ্ছেন, এই ভ্যালুগুলোকে মেমোরিতে স্টোর করার জন্য এই ট্রি ডাটা স্ট্রাকচারটা ব্যবহার করা যায়। তো এখানে ট্রি কেন বলা হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন যে ট্রি যেটা থাকে আমাদের গাছ, তো গাছের কি থাকে, বিভিন্ন শাখা পোশাখা থাকে না। তো সেম ভাবে এখানেও কিন্তু কি শাখা পোশাখা গুলো দেখেন, যেমন হচ্ছে যদি আমরা বার্ডের ক্লাসিফিকেশনটা যদি দেখি, এখানেও কিন্তু শাখা পোশাখা আপনারা দেখতে পাচ্ছেন, যেমন বার্ডের দুইটা শাখা, ফ্লাইং বার্ড তারপর নন ফ্লাইং বার্ড। আবার ফ্লাইং বার্ডের উদাহরণ দেওয়া হচ্ছে যে রবিন এবং শ্যালো, আবার নন ফ্লাইং বার্ডের উদাহরণ আছে পেঙ্গুইন এবং QIWI, এরকম। তো শাখা পোশাখা যুক্ত এরকম একটা ডাটা স্ট্রাকচার, যেটা ট্রি ডাটা স্ট্রাকচার। তো গাছের যেরকম একটা মূল থাকে, মানে হচ্ছে যেটা আর কি গোড়া, সেম ভাবে ট্রি ডেটা স্ট্রাকচারেরও একটা মূল আছে, মানে রুট আছে। ঠিক আছে, সেই রুটটা কোনটা, যেটা সবার উপরে থাকে, সেটাকে আমরা বলতেছি রুট। তো এরকম বিভিন্ন শব্দ ট্রি ডাটা স্ট্রাকচারের সাথে জড়িত, বিভিন্ন শব্দ, তাদেরকে আমরা বলি হচ্ছে ট্রি টার্মিনোলজি। তো আহ, আমার কাছে এরকম কিছু ইমেজ আছে, এই যে এখানে। তো এখন আমরা এই শব্দগুলো একটু আলোচনা করব।
তো দেখেন এইগুলো হচ্ছে আমাদের ট্রি ডাটা স্ট্রাকচারের সাথে জড়িত কিছু শব্দ, যেমন হচ্ছে প্যারেন্ট আছে, চাইল্ড আছে, সিবলিংস, ডিগ্রি, সিবলিং, তারপর হচ্ছে ডিগ্রি, ইন্টারনাল নোড, লিফ নোড, লেভেল, হাইট, ডেপথ, সাবট্রি, ফরেস্ট, রুট, এজ, এরকম কিছু শব্দ ট্রির সাথে আসলে জড়িত। তো সেই শব্দগুলোর মিনিংটা আমরা একটু জানবো আর কি। তো এই চিত্র থেকে আমরা প্রত্যেকটা মিনিং জানতে পারবো। তো খুব ভালোভাবে খেয়াল করবেন, কারণ এই ট্রি ডাটা স্ট্রাকচারের আলাদা একটা অধ্যায় আছে, সেখানে আমরা আরো ডিটেলস আলোচনা করবো, জাস্ট বেসিক আলোচনা করতেছি ট্রি ডাটা স্ট্রাকচার নিয়ে। তো এটা হচ্ছে ট্রি ডাটা স্ট্রাকচারের একটা চিত্র। তো এখানে প্রথম যে সার্কেলটা আছে, এই সার্কেলটা হচ্ছে একটা নোড। এরকম যতগুলো সার্কেল আছে প্রত্যেককে আমরা কি বলতে পারি? নোড বলতে পারি, ঠিক আছে? এবং এই নোডের মধ্যে কি থাকে? নোডের মধ্যে থাকে হচ্ছে ডেটা, বুঝা গেছে? তো সেই ডেটার আবার দুইটা অংশ থাকে, সেটা আমরা আরো অন্য ক্লাসগুলোতে দেখবো যে আসলে এই নোডের মধ্যে কি কি ধরনের ডেটা থাকতে পারে। জাস্ট জেনে রাখেন যে এই প্রত্যেকটা সার্কেলকে একটা নোড বলে এবং এই নোডের মধ্যে কিছু না কিছু কোনো ডেটা থাকে। তো সেই ডেটা গুলোকে আসলে নর্মালি কি বলা হয়? এই যে এ মানে হচ্ছে কি, ঠিক আছে? তো এখানে অসংখ্য নোড আছে, যেমন এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, এরকম পি পর্যন্ত প্রত্যেককে কিন্তু নোড। তো এর আন্ডারে দেখেন দুইটা নোড আছে, বি আর সি। তো এর আন্ডারে যে দুইটা নোড বি আর সি, সেটা আমরা কিভাবে বুঝবো? দেখেন এদিকে দুইটা দাগ দেওয়া আছে, এই দুইটা দাগ, সেই দাগ দিয়ে আমরা বির সাথে এবং সির সাথে এর যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা বুঝতে পারছি। তো এই সম্পর্ক স্থাপনকারী এই দাগ বা রেখা বা লাইনকে আসলে কি বলা হয়? এজ বলা হয়। টি এর ভাষায় এটাকে এজ বলা হয়। তো এখানে এর সাথে বি আর সি এর সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে এই যে নোডটা আছে, এই নোডটা আসলে বি এবং সি নোডের প্যারেন্ট, ঠিক আছে? আবারও বলতেছি যে এ, বি, সি এই তিনটা নোডের মধ্যে সম্পর্ক হচ্ছে এ নোডটা বি নোড এবং সি নোডের প্যারেন্ট। আর এই পুরো ট্রি এর রুট হচ্ছে কে? রুট হচ্ছে এ, মানে যেখান থেকে ট্রিটা শুরু হয়েছে। তো আমরা বুঝলাম যে প্যারেন্ট কি। তারপর হচ্ছে ধরেন যে এই ট্রি এর ক্ষেত্রে যদি আমরা আসি, দেখেন এখানে বি, ডি, ই। তো বি, ডি, ই মিলে এখানে একটা নতুন ট্রি কিন্তু তৈরি হয়েছে, ঠিক আছে? মানে টোটালটাই একটা ট্রি, কিন্তু ছোট ছোট সাব ট্রিও কিন্তু এখানে আছে। তো এই জন্য এই যে বি, ডি, ই এই তিনটাকে মিলে যেটা ট্রি তৈরি হয়েছে সেটাকে বলা হচ্ছে সাব ট্রি। তো এই সাব ট্রি এর মধ্যে দেখেন ডি এবং ই, এদের যেই প্যারেন্ট সে কিন্তু বি। তাহলে বি যদি প্যারেন্ট হয় তাহলে তার চাইল্ড কে কে? তার চাইল্ড হচ্ছে ই এবং ডি, ঠিক আছে? এটা হচ্ছে চাইল্ড, প্যারেন্ট এবং সাব ট্রি এর কনসেপ্ট। তো আমরা অনেকগুলো শব্দ সম্পর্কে অলরেডি কি হয়ে গেলাম? পরিচিত হয়ে গেলাম। এখন আমরা শিবলিং যে শব্দটা আছে, মানে ওই যে সহোদর বলে আর কি। মানে যেমন হচ্ছে আমরা হচ্ছে দুই ভাই। তো আমি এবং আমার ভাই, আমরা পরস্পরের কি? সহোদর। মানে আমাদের ফাদার বা আমাদের প্যারেন্টস কিন্তু একই ব্যক্তি, ঠিক আছে? তো যাদের প্যারেন্টস সেম থাকবে তারা সকলেই হচ্ছে কি? শিবলিং বা হচ্ছে যে সহোদর আর কি। এটা ট্রান্সলেশন করলে মনে হয় সহোদরই আসে, এরকম একটা বাংলা শব্দ আসবে আর কি। যাই হোক, তো এখন আমরা আরেকটা শব্দের সাথে পরিচিত হবে, যেটা হচ্ছে লিফ নোড। যেমন গাছের দেখবেন, গাছের কি থাকে? পাতা থাকে। এই পাতা কিন্তু গাছের একদম সবার উপরে থাকে, বুঝা গেছে? মানে এই যে টি ডাটা স্ট্রাকচার যেটা আছে, এটা আসলে একটা গাছই, কিন্তু গাছের মূল থাকে হচ্ছে মাটির দিকে, মানে নিচের দিকে, আর পাতা থাকে উপরের দিকে। আর এই আমাদের যে টি ডাটা স্ট্রাকচার আছে, এটার আসলে রুটটা উপরে আর পাতাটা আসলে নিচে, মানে জাস্ট রিভার্স আর কি। তো সবার মানে টি ডাটা স্ট্রাকচারে সবার নিচের যেই নোড গুলো থাকবে, যেমন কে, এল, এম, এন, ও, পি, এদেরকে বলা হয় হচ্ছে লিফ নোড, মানে পাতা নোড আর কি, ঠিক আছে? তো এই যে কে আছে, এল আছে, এরা হচ্ছে এইচ যে নোড আছে তার চাইল্ড। আবার সেই সাথে কে, এল, এম, এন, ও, পি এরা কিন্তু আবার কি? লিফ নোড। তো বেশ কিছু শব্দ আমরা অলরেডি পরিচিত হয়ে গেছি। আর যদি না বুঝতে পারেন সাথে সাথে আমাকে জানাবেন। তো এখন আরো বেশ কিছু শব্দের সাথে জড়িত আছে, যেমন হচ্ছে লেভেল। তো ট্রি ডাটা স্ট্রাকচারের প্রথম যে রুট আছে, সেই রুট থেকে লেভেল শুরু হয়। রুট রুট রুটের যে লেভেলটা হয় সেটা হচ্ছে লেভেল 0, তারপরে লেভেল 1, লেভেল 2 এভাবে যাইতে থাকে।
তো লেভেল 1 এ যদি আমি বলি কতগুলো নোড আছে, লেভেল 1 এ নোড আছে দুইটা, বি আর সি। লেভেল 2 তে কতগুলো নোড আছে, দেখবেন 4টা নোড আছে, 1 2 3 4, ঠিক আছে। তারপরে লেভেল 3 তে মাত্র 3টা নোড আছে, লেভেল 4 এ 1 2 3 4 5 6টা নোড আছে, এইরকম আর কি। এভাবে হচ্ছে লেভেলাইজ করা হয়। তো অনেকগুলো শব্দ আমরা ইতোমধ্যে জানতে পারলাম, অনেকগুলো শব্দ সম্পর্কে। এখন লেভেল, লিফ, শিবলিং, তারপর হচ্ছে চাইল্ড, প্যারেন্ট, এজ, রুট, এইগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। তারপর হচ্ছে সাব ট্রি নিয়ে আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করবো হচ্ছে ফরেস্ট নিয়ে, তারপরে ডেপথ, তারপর হাইট, আর থাকতো হচ্ছে ইন্টারনাল নোড, আর হচ্ছে ডিগ্রি। তো দেখেন আমরা প্রথমে আলোচনা করবো হচ্ছে ডিগ্রি নিয়ে। তো এই যে ডিগ্রি যে শব্দটা আছে সেটা আসলে কি বোঝাচ্ছে? সেটা আসলে বোঝাচ্ছে যে এই যে এ নোড আছে তার ডিগ্রি কত। ডিগ্রি মানে হচ্ছে সে আসলে কতগুলো নোডের সাথে কানেক্টেড। এই যে এ যে নোডটা আছে বা রুট নোড আছে, তার যে ডিগ্রি সেটা হবে কত, 2। তার মানে বি আর সি, মানে তার আসলে সন্তান কতগুলো, তার সন্তান 2টা, সেটাই হচ্ছে তার ডিগ্রি। যেমন সি, তার সন্তান কতগুলো, তার সন্তান হচ্ছে 2টা, 1টা 2টা, ঠিক আছে, এটা হচ্ছে তার ডিগ্রি। যেমন এফ, তার কিন্তু একটাই সন্তান, সে কে, জে, তার মানে এফ এর যে ডিগ্রি সেটা কত, 1, এরকম। তারপরে হচ্ছে ইন্টারনাল নোডের একটা কনসেপ্ট আছে, এই যে ইন্টারনাল নোড। তো ইন্টারনাল নোড আবার কি? ইন্টারনাল নোড হচ্ছে কি, এই রুট নোড আর এই চাইল্ড নোড, খেয়াল রাখবেন, রুট নোড আর চাইল্ড নোডের মাঝে যতগুলো নোড আছে সবাইকে বলা হয় হচ্ছে ইন্টারনাল নোড। রুট নোড আর চাইল্ড নোডের মাঝে যতগুলো নোড থাকবে সবাইকে বলা হবে ইন্টারনাল নোড। আর বাকি থাকলো হচ্ছে হাইট। এই হাইট তো আসলে ওই লেভেলের মতোই আর কি, যতটুকু হাইট ততটুকু লেভেল, তবে হাইটটা আসলে নিচ থেকে উপরের দিকে হয় আর লেভেলটা উপর থেকে নিচের দিকে হয়। আবারও বলতেছি যে হাইটটা নিচ থেকে উপরের দিকে হয়, ঠিক আছে। যেমন হচ্ছে এই যে কে যেই নোডটা আছে তার হাইট কত, তার হাইট 0, কারণ সে হচ্ছে সবার মাটির একদম সংস্পর্শে আছে, তার হাইট 0। তারপরে হাইট 1, তারপর হাইট 2, হাইট 3, হাইট 4, এরকম। অবশ্য হাইট তো আসলে সবসময় 0 থেকে শুরু হয় না, নর্মালি হাইট 1 থেকে শুরু হয় আর কি। তো আপনারা মানে উভয় দুইটাই আসলে অ্যাপ্লাই করা যায়, হাইট 0 থেকে শুরু করা যায়, 1 থেকেও শুরু করা যায়, তবে নর্মালি 1 থেকে শুরু করা হয়। তারপরে হচ্ছে ডেপথ নামে একটা শব্দ আছে, ডেপথ। তো ডেপথ আসলে কি? ডেপথ হচ্ছে যেমন সব থেকে গভীরে আছে কোন নোডটা, ঠিক আছে, সব থেকে গভীরে আছে দেখেন এই যে কে এল এম এন ও পি, এরা সব থেকে গভীরে আছে। এদের ডেপথ কত? এদের ডেপথটা আসলে লেভেলের সমান, মানে লেভেল 4, মানে ডেপথও 4, এরকম। লেভেল আর ডেপথ আর কি সেম বোঝায়। যেমন হচ্ছে এ রুট বা এ নোডটা যেটা আছে সেটা ডেপথ কিন্তু কি 0, 0 লেভেল আছে, সেটা খুব একটা গভীরে না। এটা আর কি ডেপথের কনসেপ্ট। আর আরেকটা শব্দ পরিচিত হওয়া বাকি আছে, সেটা হচ্ছে ফরেস্ট। ফরেস্ট মানে কি? ফরেস্ট মানে হচ্ছে যেমন জঙ্গল আর কি, ঠিক আছে। তো জঙ্গল যেখানে থাকে সেখানে দেখবেন একাধিক গাছ থাকে, মানে ট্রি থাকে। তো এখানে এখানে দেখেন অনেক অনেক ছোট ছোট ট্রি মিলে এখানে একটা ফরেস্ট গঠিত হয়েছে। যেমন এই যে বিডিই, তারা একটা ট্রি, সি জি এফ, তারা একটা ট্রি, আবার জে ই জি জে ও পি, এরা একটা ট্রি। এরকম অসংখ্য ট্রি মিলে আলটিমেটলি একটা কি গঠন হয়েছে, ফরেস্ট গঠন হয়েছে। বোঝা গেছে? তো মোটামুটি আমরা টি ডাটা স্ট্রাকচার নিয়ে বা টি ডাটা স্ট্রাকচারের সাথে জড়িত যে সকল শব্দগুলো ছিল সেগুলো নিয়ে একটা বেসিক আলোচনা আমরা করলাম। এখন এই টি ডাটা স্ট্রাকচারের উপরে কিছু কিছু এক্সাম্পল আছে যেগুলো আপনাদের পরীক্ষাতে আসতে পারে, কারণ অলরেডি আসছে আর কি। যেমন প্রথম যে কোশ্চেনটা আছে টি ডাটা স্ট্রাকচারের উপরে, এটা হচ্ছে লাস্ট মানে লাস্ট যে ব্যাচ প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়েছিল তাদের কোশ্চেন, আপনারা হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো টি ডাটা স্ট্রাকচারের উপরে দেখেন একটা কোশ্চেন আছে যে 7x 7x প্লাস 8y 5x মাইনাস 2y, তারপরে আছে হোল কিউবকে টি এর মাধ্যমে প্রকাশ করো। তো এই টাইপের কোশ্চেন আমরা এখন সলভ করব। তো যেই বইটা আমি আপনাদেরকে প্রোভাইড করছিলাম সেই বইয়ে এরকম উদাহরণ অসংখ্য আছে, আর অসংখ্য টি এর উদাহরণও এখানে দেওয়া আছে। যেমন
এমপ্লয়ি, ঠিক আছে, এমপ্লয়ি টেবিলের ডেটাগুলোকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব ট্রি এর মাধ্যমে। এখানে দেওয়া আছে যে একজন এমপ্লয়ি যদি হয়, তো একজন এমপ্লয়ির কি কি ইনফরমেশন থাকতে পারে বা কি কি অ্যাট্রিবিউট তার হয়, যেমন হচ্ছে তার সোশ্যাল সিকিউরিটি নাম্বার, তার নেম, তারপর অ্যাড্রেস, সেক্স, তারপর হচ্ছে এজ, স্যালারি, ডিপেন্ডেন্স, ঠিক আছে। তো এখানে দেখেন আবার নেমকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। আবার অ্যাড্রেসও কিন্তু আবার দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্টেট আর একটা হচ্ছে এরিয়া। আবার এরিয়াকে আমরা আবার তিনটা ভাগে ভাগ করতে পারি, যে সিটি, স্টেট আর হচ্ছে জিপ কোড। আবার যে জেন্ডার যেটা আছে সেটা আবার দুই প্রকার হতে পারে, মেল, ফিমেল, ঠিক আছে। তো এইভাবে আসলে ট্রি ডাটা স্ট্রাকচার কাজ করে, বা ট্রি ডাটা স্ট্রাকচারের মাধ্যমে এভাবে ডেটাগুলোকে মেমোরিতে রাখা হয়। এখানে আরো উদাহরণ আছে, আপনারা চাইলে দেখতে পারেন, যেমন স্টুডেন্টের তথ্যকে ট্রি এর মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে। এখন এই যে আমরা ওই ম্যাথমেটিক্যাল যে কোশ্চেন গুলো ছিল তার মতো যে কোশ্চেন গুলো বইতে আছে সেই কোশ্চেন গুলো একটু সলভ করবো, একদম ইজি এই কোশ্চেন গুলো, আপনারা কয়েকবার প্র্যাকটিস করলে পারবেন। এখানে বলতেছে কি যে 2x + 7 এটাকে ট্রি এর মাধ্যমে প্রকাশ করো। তো দেখেন, এটা যখন আমরা সলিউশন করব তখন আমাদের অপারেটরের দিকে নজর রাখতে হবে, ঠিক আছে। এখানে আসলে যেই অপারেটর যেগুলো থাকে সেইগুলো আসলে হয় প্যারেন্ট, ঠিক আছে। অপারেটর যেগুলো থাকে সেগুলোই মূলত প্যারেন্ট হয়, আর তার আন্ডারে থাকে হচ্ছে বিভিন্ন সংখ্যা বা বিভিন্ন ভেরিয়েবল। তো অপারেটর কোনগুলো? অপারেটর হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তারপর পাওয়ার, এইগুলো হচ্ছে আমাদের অপারেটর। তো সেগুলো যদি আমি লিখি এখানে, যেমন হচ্ছে যোগ, বিয়োগ, তারপর হচ্ছে গুণ, তারপরে ভাগ, এছাড়াও আছে আমাদের পাওয়ার। তো পাওয়ারকে প্রকাশ করার জন্য এইভাবে একটা অ্যারো দেওয়া হয়, এটা হচ্ছে পাওয়ার। তো এই যে যে প্রবলেমটা আছে এখানে, সেটা যদি আমরা সলভ করি, এটা সলভ এখানে করা আছে, আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন যে আসলে এটা অনেক সহজ একটা প্রবলেম। তারপরে আমি আপনাদের একটু দেখাচ্ছি, যেমন এখানে দেখেন 2x + 7 আছে। তো 2x + 7 এর আমি আরো জুম করি, তো 2x + 7 এর ভেতরে দেখেন অপারেটর কোথায় আছে? প্লাস আছে একটা অপারেটর। তো এই যে যে প্লাস, এই প্লাস হচ্ছে আমাদের রুট হবে। তো আমরা একটা প্লাস দিলাম। এখন প্লাসের বামে কার আছে? বামে আছে কি 2x, তো আমরা 2x লিখলাম এখানে। তারপর ডানে কি আছে? ডানে হচ্ছে 7 আছে, 7, ঠিক আছে। এখনই কিন্তু শেষ না, আরো আরেকটা স্টেপ বাকি আছে। তো আমরা কি করলাম, এই প্লাসের বামে আছে হচ্ছে 2x, 2x আমরা এখানে লিখলাম, আর প্লাসের ডানে আছে 7, 7 কে আমরা এখানে লিখলাম। এর পরের স্টেপে আমরা কি করব? পরের স্টেপে হচ্ছে 2x, 2x মানে কি? 2x মানে কিন্তু হচ্ছে 2 * x, তাই না? এটা মানে কি? এটা মানে হচ্ছে 2 * x। তার মানে এখানে দেখেন আরেকটা অপারেটর চলে আসছে না, এই যে অপারেটর। তার মানে এই অপারেটরের বামে থাকবে হচ্ছে 2 আর ডানে থাকবে x। তার মানে এখানে আমরা যে 2x টা লিখছি সেটা এখন আমরা মুছে দেব, মুছে দিয়ে এখানে আমরা লিখবো হচ্ছে ইনটু। তো ইনটুর হচ্ছে বামে থাকবে হচ্ছে 2 আর ডানে থাকবে হচ্ছে x। এই হচ্ছে আমাদের এই ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশনটা আমাদেরকে দিছে, সেটা হচ্ছে ট্রি রিপ্রেজেন্টেশন। আমার মনে হয় হচ্ছে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে আমাকে জানাবেন সাথে সাথে। আর এই ম্যাথমেটিক্যাল কোশ্চেন গুলো অনেক সহজ আর কি, আপনারা এক দুইবার দেখলেই বুঝতে পারবেন। আর একটা প্রবলেম যদি আমরা সলভ করি, এটা একটা প্রবলেম আছে এখানে, যে 2x + b * 4a - 5b। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন যে আসলে আমরা এটা কিভাবে সলভ করব। তো মাঝে দেখেন কি আছে, ইনটু আছে। তো সেই ইনটুকে আমরা মাঝে নিলাম, মানে রুট নোড হিসেবে নিলাম। তো এটার যে বামে যে এক্সপ্রেশনটা আছে বা বামে যেই অংশটা আছে সেটাকে আমরা এখানে লিখলাম, সাপোজ 2x + b, আর ডানে কি আছে? ডানে আছে 4a - 5b। তো আমরা ডান বাম যে অংশগুলো ছিল তাদেরকে আমরা সেপারেট করে দিলাম একটা অপারেটরের মাধ্যমে। এখন আমরা দেখতেছি কি যে 2x + b এর মাঝে দেখেন কি আছে? প্লাস আছে। তো প্লাসের বামে 2x আছে, ডানে কি আছে? b আছে। তো সেটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে কেমন হবে বিষয়টা? যে মাঝে আছে প্লাস আর বামে থাকবে হচ্ছে 2x, আর ডানে থাকবে কি? ডানে থাকবে হচ্ছে b। তাহলে এটার কাজ শেষ। আর এটার যদি আমরা কাজ করি, দেখেন এখানে 4a - 5b আছে, তো মাঝে কি আছে? মাইনাস আছে। তো মাইনাসটাকে আমরা প্যারেন্ট হিসেবে নেব। তো এখানে আমরা মাইনাস দিলাম। তো মাইনাসের বামে কি আছে? 4a আছে, ডানে আছে 5b। তো আমরা এখানে দিলাম হচ্ছে 4a আর ডানে দিলাম হচ্ছে 5b, ঠিক আছে।
এরপরের স্টেপে দেখেন এখানে যে 2x আছে, 2x মানে কি? 2x মানে হচ্ছে 2 ইনটু x, তাই না? একটু আগে আমরা দেখলাম যে 2x মানে হচ্ছে 2 ইনটু x। তো এখানে যে ইনটুটা আছে এটা তো আমাদের একটা অপারেটর। যদি এটা অপারেটর হয় তাহলে এই অপারেটরটা কি হবে? আমাদের একটা প্যারেন্ট নোড হবে। তো সেই জন্য আমরা এখানে একটা অপারেটর আনবো। সেই অপারেটরটার নাম কি? সেটা হচ্ছে আমাদের গুণ অপারেটর। তো আমরা গুণ অপারেটর নিয়ে আসলাম। গুণ অপারেটরের বামে আছে 2, ডানে আছে কি x। তো বামে আমরা দিলাম হচ্ছে 2 আর ডানে দিব হচ্ছে x। আর b এর ক্ষেত্রে তো কিছু করার নাই, কারণ b তো একাই আছে। তো সেম ভাবে যদি আমরা এখানে কাজ করি তো বুঝতেই পারছেন, এটার অত ডিটেলস আমরা করলাম না, এটা একদম সিম্পল। যে এখানে আছে 4a, তার মানে এখানে একটা ইনটু হবে। তো ইনটুর বামে কি থাকবে? বামে থাকবে হচ্ছে 4 আর ডানে থাকবে হচ্ছে a। এই আর কি আছে এখানে? 5b আছে না? 5b এর হচ্ছে এখানে একটা ইনটু আসবে। তো বামে থাকবে হচ্ছে 5 আর ডানে হবে হচ্ছে b। এইভাবে হচ্ছে আমরা কি করলাম? একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনকে আমরা ট্রি এর মাধ্যমে কম্পিউটার মেমোরিতে রিপ্রেজেন্ট করলাম। বোঝা গেছে? তো আমরা এই যে আমরা বিভিন্ন সময়ে আমরা কি করি যে কম্পিউটারকে এরকম বিভিন্ন গাণিতিক এক্সপ্রেশন দিয়ে আমরা কিন্তু বিভিন্ন ধরনের অপারেশন বা প্রসেসিং কম্পিউটারকে দিয়ে করাই। তো এই যে ডেটাটা যে 2x প্লাস b বা বা আমরা যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা যে লিখলাম, সেটা আসলে আমাদের কম্পিউটার কিভাবে স্টোর করে, কিভাবে হ্যান্ডেল করে। তো আপনারা দেখতেই পারলেন যে এই সকল ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন সাধারণত টি ডাটা স্ট্রাকচারের মাধ্যমে হ্যান্ডেল করা হয়। বুঝছেন? এরকম আরো কোশ্চেন আছে, যেমন হচ্ছে এখানে একটা স্পেশাল একটা কোশ্চেন আছে যেটা মনে হয় পরীক্ষাতে আসছে অলরেডি। এই যে এই কোশ্চেনটা যে 7x প্লাস 8y 5x মাইনাস 2y হোল কিউবকে ট্রিতে প্রকাশ করো। তো এই কোশ্চেনটা কিন্তু বই থেকে আসছে, তো এই জন্য আপনারা বই পড়বেন। তো এই বইয়ের এই উদাহরণটাই কিন্তু পরীক্ষাতে আসছে। তো এই উদাহরণটা যদি আমরা একটু করার চেষ্টা করি বা সলিউশন করার চেষ্টা করি, বুঝতে পারছেন যে এই যে 2x প্লাস ওয়াই এটা একটা অংশ, আর a মাইনাস 7b এর উপরে পাওয়ার আছে 3 এটা আরেকটা অংশ। তো এই দুইটা অংশকে সেপারেট করেছে একটা অপারেটর, যেটা এখানে দেওয়া নাই। তো আমরা অলরেডি জানি যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের মাঝে যদি কোনো অপারেটর দেওয়া না থাকে তাহলে সেটা হয় কি? সেটা গুণ হয়। তো এটা আসলে আলটিমেটলি আমাদের গুণ অপারেটর। তো সেই মাল্টিপ্লিকেশন অপারেটরটা এখানে আসছে। তারপরে দেখেন মাল্টিপ্লিকেশন অপারেটরের বামে আছে কি 2x প্লাস ওয়াই। তো এই যে 2x প্লাস ওয়াই, 2x প্লাস ওয়াই এটার দেখেন, এটাকে যদি আমরা ট্রিতে রিপ্রেজেন্ট করি তাহলে এখানে যেই প্লাসটা আছে, তো প্লাসের বামে থাকবে হচ্ছে 2x আর ডানে থাকবে হচ্ছে ওয়াই। ঠিক আছে? তো আমরা সেটা লিখে দিলাম। তো তারপরে এই যে 2x টা আছে, সেই 2x কে আবার যদি আমরা t এর মাধ্যমে রিপ্রেজেন্ট করি তাহলে এখানে আসবে হচ্ছে একটা ইনটু অপারেটর বা হচ্ছে মাল্টিপ্লিকেশন অপারেটর। তার বামে যাবে হচ্ছে 2, ডানে আসবে হচ্ছে x। তো দেখেন এই যে 2x প্লাস ওয়াই এটাকে দেখেন ওইভাবেই রিপ্রেজেন্ট করা হয়েছে এখানে। যেমন এই যে প্লাস, তারপর হচ্ছে ইনটু, তারপর ওয়াই, তারপর হচ্ছে 2, তারপর x। এই যে এই সেম ভাবে কিন্তু এই বামের অংশটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। এখন পাওয়ার যে অংশটা আছে, পাওয়ার a মাইনাস 7b, তার উপরে আছে কি? পাওয়ার আছে 3। তো এখানে কিন্তু প্রায়োরিটিটা মাইনাসের আগে প্রায়োরিটিটা কার হবে? পাওয়ারের হবে। এটা আবার আপনারা ভুল করবেন না। এখানে যখন আপনারা দেখবেন একটা পাওয়ার চলে আসছে, তখন এই ব্র্যাকেটের ভিতরে যে কোনো অপারেটর থাকুক না কেন, প্রায়োরিটি কে পাবে? প্রায়োরিটি পাবে হচ্ছে এই পাওয়ার। তো পাওয়ারকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা যে সিম্বলটা জানি সেটা হচ্ছে এরকম একটা অ্যারো থাকবে। তো এই যে অ্যারো আমরা দিলাম। তো অ্যারোর হচ্ছে ডানে বামে কে হবে? তো অ্যারোর যে মানে যে অ্যারোটা আছে যেটা আমাদেরকে প্রকাশ করতেছে হচ্ছে পাওয়ার। ঠিক আছে? এটা আসলে আমরা যদি একটু ভিজুয়ালি যদি একটু রিপ্রেজেন্ট করে দেখার চেষ্টা করি, তো দেখেন এই যে যেই a মাইনাস 7b তার উপর কি আছে? পাওয়ার আছে। তো এটার এই পাওয়ারের আসলে দুইটা অংশ। একটা অংশ হচ্ছে তার ভ্যালু কত, তার ভ্যালুটা আছে 3, এটা থাকবে হচ্ছে ডানে। এবং এটা আসলে কার উপরে 3 এর পাওয়ার, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের a মাইনাস 7b, এটা থাকতেছে কি? বামে। ঠিক আছে? তার মানে এই যে পাওয়ারটা আছে এই পাওয়ারের ডানে থাকতেছে হচ্ছে 3 আর বামে থাকতেছে হচ্ছে a মাইনাস 7b। বুঝা গেছে?
তো এরপরে যদি আমরা a মাইনাস 7b কে যদি আমরা আরো ভাঙি, তাহলে দেখবেন এখানে একটা মাইনাস চলে আসবে এবং মাইনাসের বামে থাকবে হচ্ছে a আর ডানে থাকবে হচ্ছে 7b। ঠিক আছে, এবার 7b কে যদি আমরা আরো মানে ভেঙে যদি লিখি ট্রি এর ভাষায়, তাহলে এখানে আসবে হচ্ছে একটা ইনটু মানে মাল্টিপ্লিকেশন অপারেটর, এবং মাল্টিপ্লিকেশন অপারেটরের বামে থাকবে হচ্ছে 7 এবং ডানে যাবে হচ্ছে b। বুঝছেন? বিষয়টা কিন্তু একদম ইজি। আপনারা মানে যদি বোঝার চেষ্টা করেন তাহলে দেখবেন একদম ইজি। আপনারা কয়েকবার দেখলেই এটা একদম মানে এমন ভাবে বুঝতে পারবেন যে তা মানে আর কোনোদিন ভুল হবে না। একটু বই থেকে একটু আপনারা দুই একটা এক্সাম্পল প্র্যাকটিস করুন। আর যদি তারপরে যদি বুঝতে অসুবিধা হয় সাথে সাথে আমাকে জানাবেন। তো মোটামুটি আমরা এটা সলভ করলাম, বা এই জাতীয় যতগুলো কোশ্চেন আছে আশা করি আপনারা পারবেন আর কি, নিজে থেকে সলভ করতে পারবেন। আর এখানে কিউবের জায়গায় স্কোয়ার থাকলে কি শুধু 3 এর জায়গায় 2 হইতো নাকি? জি 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 জি, মানে এখানে যে পাওয়ারটা আছে, পাওয়ারের ডানে থাকবে যে পাওয়ার, আসলে কত পাওয়ার, যে 2 পাওয়ার না 3 পাওয়ার নাকি 4, সেটা হচ্ছে ডানে থাকবে, আর বামে থাকবে হচ্ছে কার উপরে পাওয়ার, সে থাকবে হচ্ছে বামে, এরকম আর কি। 2 থাকলে 2। হুম, একদম বুঝতে ইজি। পারছি। জি জি, এইগুলো একদম ইজি। আরো অনেক এক্সাম্পল এখানে আছে, আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন। অসংখ্য এক্সাম্পল আছে। এখন আমরা আরেকটা ডাটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হিপ ডাটা স্ট্রাকচার। হিপ, তো হিপ ডাটা স্ট্রাকচার আসলে ওই ট্রি ডাটা স্ট্রাকচারের মতোই, তবে হিপের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে কি, যে ট্রি ডাটা স্ট্রাকচারের কথা যদি আমরা চিন্তা করি, ট্রি ডাটা স্ট্রাকচারে একটা প্যারেন্টের একাধিক চাইল্ড থাকতে পারে, মানে একাধিক সন্তান থাকতে পারে। একটা প্যারেন্টসের একাধিক সন্তান থাকতে পারে বা চাইল্ড থাকতে পারে। কিন্তু হিপের যে একটা নিজস্ব বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি, একটা প্যারেন্টের সর্বোচ্চ 2টা চাইল্ড থাকবে। একটা থাকতে পারে কিন্তু সর্বোচ্চ 2টা। মানে এইটা যদি একটা প্যারেন্ট হয়, তার সর্বোচ্চ ম্যাক্সিমাম 2টা চাইল্ড থাকতে পারবে। 3টা 4টা হতে পারবে না। একটা হতে পারবে কিন্তু 2 এর অধিক হতে পারবে না। তো এইটা হচ্ছে আমাদের হিপের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো এই জন্য এই এই হিপকে আসলে আমরা বাইনারি ট্রিও বলতে পারি। বাইনারি ট্রি মানে হচ্ছে যেই ট্রি এর চাইল্ডের সংখ্যা সর্বোচ্চ 2টা। বাইনারি মানে হচ্ছে 2, ঠিক আছে? তো এই যে হিপ, এই হিপের অন্যতম বৈশিষ্ট্য যেটা বললাম, যে হিপ ডাটা স্ট্রাকচারে প্যারেন্টস এর চাইল্ড সর্বোচ্চ 2টা হইতে পারে, একটাও হইতে পারে, এরকম। তো এই হিপের এই হিপে যে ডেটাগুলো থাকে, এই হিপে যে ডেটাগুলো থাকে, সেই ডেটাগুলো সাধারণত মানের ক্রমানুসারে সাজানো থাকে। হয় বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড়, এরকম ভাবে থাকে। মানের ক্রমানুসারে সাজানো থাকে। তো সেই মানের ক্রমানুসারে সাজানোর আহ, আহ, ভিত্তিতে আমরা এই হিপ ট্রিকে হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ম্যাক্স হিপ আর একটা হচ্ছে মিন হিপ। তো ম্যাক্স হিপ কি? ম্যাক্স হিপ হচ্ছে প্রত্যেকটা প্যারেন্টস এর যে চাইল্ড থাকবে, খেয়াল রাখবেন প্রত্যেকটা প্যারেন্টস এর যে চাইল্ড থাকবে, সেই প্যারেন্টস এর যে ভ্যালু থাকবে, সেই ভ্যালুটা অবশ্যই চাইল্ডের থেকে বেশি হবে। আমি একটু এক্সাম্পল আকারে যদি দিই, এখানে আমরা প্রথমে ম্যাক্স হিপ নিয়ে আলোচনা করতেছি। হ্যাঁ, তো এখানে ধরেন আমরা একটা ট্রি আঁকালাম, একটা ট্রি আমরা এখানে আঁকাচ্ছি, এখানে চাইল্ড হচ্ছে 2টা, ঠিক আছে? এখানে আমরা ম্যাক্স হিপ যদি তৈরি করতে চাই, আমাদের কাছে কিছু সংখ্যা আছে, ধরেন 35, তারপর হচ্ছে 7 বা 71, বা আরেকটা হচ্ছে সংখ্যা ধরেন 24, এরকম 3টা আমাদের কাছে সংখ্যা আছে। এখন যদি আমরা ম্যাক্স হিপ তৈরি করতে চাই, তাহলে এই 3টা সংখ্যার মধ্যে থেকে সব থেকে বড় সংখ্যা যেটা, সেটা যাবে হচ্ছে প্যারেন্ট নোডের কাছে, ঠিক আছে? তারপরে হচ্ছে, তারপরে যে ছোট সংখ্যাটা আছে সেটা যাবে হচ্ছে বামে, তারপরটা যাবে হচ্ছে ডানে। তো 71 থেকে ছোট সংখ্যা কোনটা আছে? 35। তো 35 থাকবে হচ্ছে বামে, আর তার থেকে ছোট সংখ্যা কত আছে? 24, সেটা থাকবে হচ্ছে ডানে। তো দেখেন এখানে একটা সম্পর্ক আছে। আমরা যদি এই বামে যেটা আছে সেটাকে যদি আমরা লেফট বলি, আর ডানে যেটা আছে সেটাকে যদি আমরা রাইট বলি, আর এই যেই প্যারেন্ট যেটা আছে সেটাকে আমরা প্যারেন্টও বলতে পারি, আর এই ট্রি এর ক্ষেত্রে সেটা আবার রুট,
মানে যেটা থেকে আসলে ট্রিটা ব্রাঞ্চটা আসলে শুরু হয়েছে সেটাকে আমরা রুট নোড বলি। এটাকে যদি আমরা আর জিরো দ্বারা প্রকাশ করি, তার মানে কি রুট, আর জিরো মানে রুট, আর আর মানে হচ্ছে রাইট, আর লেফট মানে তো লেফট। তো এখান থেকে আমরা একটা সম্পর্ক বের করতে পারবো, সেটা হচ্ছে কি ম্যাক্স হিপে ম্যাক্স হিপে ম্যাক্স হিপের যে রুট থাকে, রুটের যে ভ্যালুটা থাকে সেটা হচ্ছে লেফটের থেকে বড়, আবার রাইটের থেকেও কিন্তু বড় হবে, বুঝছেন? অর্থাৎ এই যে যে রুটের যে ভ্যালুটা থাকবে সেটা লেফট এবং রাইট এই দুইটার থেকেই মাস্ট বি বড় হতে হবে। এটা হচ্ছে ম্যাক্স হিপের কন্ডিশন। তো আমরা আরো কিছু এক্সাম্পল সামনে দেখব। তারপর হচ্ছে যদি আমরা মিন হিপ নিয়ে আলোচনা করি, মিন হিপ মানে হচ্ছে এই রুটের যে ভ্যালুটা থাকবে বা প্যারেন্টস এর ভ্যালু যেটা থাকবে সেটা অবশ্যই লেফট এবং রাইট এর থেকে ছোট হতে হবে। যেমন এই উদাহরণ থেকে যদি আমরা রুটের ভ্যালু নির্বাচন করি, তাহলে এখানে তিনটা সংখ্যার মধ্যে থেকে সবথেকে ছোট ভ্যালু কোনটা? 24। তাহলে 24টা হবে এখানে। তাহলে 24-এর থেকে বড় যে সংখ্যাটা আসবে সেটা যাবে এখানে, আর তার থেকে বড়টা এখানে যাবে। তো 24-এর থেকে বড় সংখ্যা কোনটা আছে? 35। মানে 71ও বড়, কিন্তু নিয়ারেস্ট আর কি, নিয়ারেস্ট বড় কে, সে হচ্ছে 35। তো 35টা এখানে আসলো, আর 71 যেটা সেটা এখানে যাবে। এখানে দেখেন লেফট এবং রুটের থেকে আমাদের যে প্যারেন্ট যে আছে, বা লেফট এবং রাইটের থেকে যে প্যারেন্ট আছে তার ভ্যালুটা কিন্তু ছোট। এটা হচ্ছে আমাদের মিন হিপ। এখানে ম্যাক্স হিপের একটা উদাহরণ এখানে দেওয়া আছে, দেখেন এখানে দেখেন 57 আছে, তারপর 86 আছে, তাদের থেকে কিন্তু বড় কে? 92। আবার 57-র ক্ষেত্রে যদি আমরা দেখি, 57-র বামে আছে 25, ডানে আছে 33। তো এই 25 এবং 33 থেকে বড় কে? 57। অর্থাৎ প্রত্যেকটা প্যারেন্টস এর ভ্যালুই তার চাইল্ডের থেকে বড় হবে, এটা হচ্ছে ম্যাক্স হিপ। আর যদি এরকম দেখেন যে প্রত্যেকটা প্যারেন্টস এর ভ্যালু তার চাইল্ডের থেকে ছোট, তাহলে সেটা হবে কি? মিন হিপ। এটাই হচ্ছে মেন কনসেপ্ট। তো এখানে আরেকটা কোশ্চেন আসতে পারে আপনাদের পরীক্ষাতে, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এখানে দেখেন হিপ গুলোর প্রত্যেকটা নোডকে একটা মার্কিং করা আছে, মানে একটা নাম্বার দিয়ে মার্কিং করা আছে। যেমন হচ্ছে এটা হচ্ছে 1, তারপর 2, 3, 4, 5, 6, 7, 8, ঠিক আছে? এইভাবে গেছে, মানে এখানে একটা সিকোয়েন্স মেনটেন করা হচ্ছে। এই যে এটা হচ্ছে 1 নাম্বার নোড, তারপরে আমরা আসবো হচ্ছে 2 নাম্বার নোডে, ঠিক আছে? তারপরে যাবে হচ্ছে আমরা 3 নাম্বার নোডে, এরপরে আবার 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 কিন্তু আমরা আসবো হচ্ছে এদিক থেকে শুরু করব। 4 নাম্বার, তারপর হচ্ছে 5 নাম্বার, তারপরে 6, তারপর হচ্ছে 7, এইভাবে যেতে থাকবে, বুঝছেন? তারপরে 7 নাম্বার নোটের পরে আমরা আবার আসবো হচ্ছে 8 নাম্বার, 8 নাম্বার নোটে। মানে এইভাবে আসলে সিরিয়ালটা যাবে। মানে ধরেন আপনি আপনি যখন ট্রি তৈরি করতেছেন তখন যদি এইভাবে তৈরি করেন, বা ট্রি এর ভ্যালু যদি এইভাবে বসান, তাহলে আমি দেখাচ্ছি যে কিভাবে বসালে আসলে ভুল হয়। ধরেন এখানে একটা ভ্যালু আপনি বসালেন, বসানোর পরে আপনি মানে বামেরটা না বসায় ডানেরটা বসালেন, এখানে বসাই ফেললেন, তখন কিন্তু ভুল হয়ে যাবে। মানে এটার সিরিয়ালটা হচ্ছে কি লেফট টু রাইট, বোঝা গেছে? মানে এটার সিরিয়ালটা অলওয়েজ লেফট টু রাইট। এই হিপের হিপের ক্ষেত্রে সিরিয়ালটা অলওয়েজ লেফট টু রাইট। মানে আগে হচ্ছে লেফটের যে নোড আছে সেখানে আপনার ভ্যালু ফিল আপ করতে হবে, তারপরে আপনি রাইটে যাইতে পারবেন। এটাই হচ্ছে মূল লজিক। লেফটে আগে আপনার ফিল আপ করতে হবে, তারপর রাইটে। তার মানে ট্রি যখন আপনারা তৈরি করবেন তখন ওইভাবেই তৈরি করতে হবে। প্রথমে প্যারেন্টস কে আপনি ভ্যালু দেবেন, তারপরে বামে, তারপরে ডানে। তারপর আবার আমরা কোথায় আসবো? তারপর এটার যে বাম আছে সেখানে আমরা ভ্যালু দেব, তারপর এটার যে ডান আছে সেখানে আমরা ভ্যালু দেব, তারপর এটার বামে, তারপর হচ্ছে এটার ডানে। এরকম ভাবে ট্রি বা হিপ ট্রি হচ্ছে তৈরি করতে হয়। তো যেই কোশ্চেনটা আপনাদের পরীক্ষাতে আসতে পারে সেটা আমি এখন আপনাদের বলতেছি। সেটা হচ্ছে কি যে আপনাদেরকে এরকম একটা হিপ ট্রি দিয়ে দেবে, বোঝা গেছে? এরকম একটা হিপ ট্রি দিয়ে দেবে, দিয়ে বলবে কি যে এই ট্রি এর ডাটাগুলোকে অ্যারেতে প্রকাশ করো, বুঝছেন? কোশ্চেনটা আগে বুঝেন যে আপনাদেরকে এরকম একটা হিপ ট্রি দেবে, সেটা ম্যাক্স হিপও হইতে পারে, মিন হিপও হইতে পারে। এরকম একটা ট্রি দিয়ে বলবে যে এই হিপের ডেটাগুলোকে অ্যারের মাধ্যমে রিপ্রেজেন্ট করো। অ্যারে ডেটা স্ট্রাকচার সম্পর্কে আমরা অলরেডি জানি যে অ্যারেতে ডেটাগুলো এভাবে থাকে, লিস্ট আকারে থাকে। তো আপনাদের যে কাজটা হবে, প্রথমে একটা অ্যারে আঁকাবেন যেখানে কতগুলো ভ্যালু আছে, এখানে ভ্যালু আছে হচ্ছে 8টা। তো এখানে 8টা ঘর আঁকাবেন, 1, 2, 3, 4,
5 6 7 8টা, ঠিক আছে। তারপরে যেহেতু অ্যারে বলতেছে, তো এই ইন্ডেক্সের নাম্বারগুলো দেবেন, মানে সিরিয়াল পজিশনগুলো দেবেন 2 3 4 5 6 7। আমরা ইন্ডেক্সগুলো দিয়ে দিলাম। এরপরের কাজ হচ্ছে অ্যারেতে এই ডেটাগুলোকে আমরা বসাবো। তো কিভাবে বসাবো? এই যে এই সিকোয়েন্স মেনটেন করে বসাবো, মানে এই যে 1 2 3 যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন না, এই সিকোয়েন্স করে আমরা বসাবো। যেমন প্রথম যে ভ্যালুটা আছে কি 92, সেটা আমরা এখানে বসাই দেবো 92। তারপরে ভ্যালুটা দেখেন, তারপরে ভ্যালু কোনটা হবে? 2 নাম্বার নোট। তার মানে এই যে আমরা আসতেছি এদিক থেকে লেফট টু রাইট, কত পাচ্ছি? 57। তাহলে এখানে বসবে হচ্ছে 57। লেখা খুব বাজে হচ্ছে, যাই হোক একটু বুঝে নিয়েন। তারপরে দেখেন আমরা যাচ্ছি হচ্ছে 3 নাম্বার নোটের কাছে, কত? 86। এইভাবে যাবে আর কি। এখন আমরা কোন নোটটা নেব? আমরা কি এদিক থেকে নেব না এদিক থেকে নেব? না, অবশ্যই না। আমরা যাব আবার বামে। বামে যদি আসি, 4 নাম্বার নোট কত আছে? 25। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 25। তারপরে আছে কত? 33। এইভাবে, বুঝতে বুঝছেন বিষয়টা? তো 33 এর পরে আসবে হচ্ছে 48, তারপরে আসবে হচ্ছে 37 এবং সর্বশেষে আসবে হচ্ছে 12। এইভাবে হচ্ছে আপনারা হিপ ট্রি থেকে আপনারা ডেটাগুলোকে অ্যারেতে রিপ্রেজেন্ট করতে পারবেন। তো কোশ্চেনটা আমি আবারও বলি যে আপনাদেরকে একটা ট্রি দিয়ে দেবে, হিপ ট্রি, এবং হিপ ট্রি থেকে বলবে কি যে হিপ ট্রির ডেটাগুলোকে অ্যারের মাধ্যমে রিপ্রেজেন্ট করো। তো তখন আপনারা এইভাবে সিরিয়াল করে নেবেন, মানে লেফট টু রাইট সিরিয়াল কিন্তু, হ্যাঁ। যখন আপনারা 1 2 3 মার্কিং করবেন, তখন অবশ্যই লেফট টু রাইট সিরিয়াল করবেন। এই যে এইভাবে আমি আবারও দেখা দিচ্ছি। এই যে এখানে হবে 1, তারপর লেফট টু রাইট না, তার মানে আপনি বামে চলে আসবেন 2 3, তারপর আবার বামে চলে আসবেন 4 5 6 7, এই লেভেলটা শেষ, তারপরে আবার বামে চলে আসবেন এইভাবে। মানে প্রথমে লেভেল 0 কমপ্লিট করবেন, তারপর লেভেল 1 কমপ্লিট করবেন, তারপর লেভেল 2 কমপ্লিট করবেন, এবং সর্বশেষ লেভেল 3 কমপ্লিট করবেন, বাম থেকে ডানের দিকে। তারপরে মার্কিং করা শেষ। এরপরে কাজ কি? একটা অ্যারে তৈরি করবেন, কতগুলো ডেটা আছে সেরকম কতগুলো ভাগ তৈরি করবেন। ভাগ তৈরি করার পরে ইন্ডেক্স দেবেন। দেওয়ার পরে আপনারা জাস্ট এই 1 2 3 এই সিরিয়াল দেখে দেখে ডেটাগুলোকে বসাই দিলেই কি হয়ে যাবে? আপনাদের হিপ ট্রি থেকে অ্যারেতে রিপ্রেজেন্টেশন করা হয়ে যাবে। তো সেম ভাবে মিন হিপ থেকেও আপনারা এটা চাইলে প্র্যাকটিস করতে পারেন। এই যে এখানে দেখেন একটা উদাহরণ দেওয়া আছে যে হিপটিকে অ্যারেতে সন্নিবেশন করা। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, ওই সেম আমি যেটা দেখালাম ওই রকমই আপনারা প্র্যাকটিস করতে পারেন। যাই হোক, মোটামুটি এই প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম, সেটা মোটামুটি শেষ। তো এখন আমরা কোশ্চেনে যাব যে আসলে আপনাদের পরীক্ষার জন্য কোন জাতীয় কোশ্চেন গুলো সব থেকে ইম্পর্টেন্ট। তো এখানে একটা কোশ্চেন আছে, সেটা কি? ডাটা। তো আপনাদের পরীক্ষাতে কিন্তু ডাটা কাকে বলে, ইনফরমেশন কাকে বলে, এবং ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য কি, এই জাতীয় কোশ্চেন আসবেই আসবে। যেমন ধরেন এই যে গত বছর আসছে, দেখেন যে এখানে একটা কোশ্চেন আসছে, দেখেন কোশ্চেনটা কই, এই যে ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য লেখো। এখানে দেখেন খুব সুন্দরভাবে লেখা আছে যে ডেটা মানে উপাত্ত, যে কোনো ভ্যালুকে ডেটা বলে। আর ইনফরমেশন মানে কি? ইনফরমেশন হচ্ছে ডেটাকে প্রসেস করলে আমরা কি পাই? ইনফরমেশন পাই, এরকম। তারপরে আরেকটা কোশ্চেন এখান থেকে ইম্পর্টেন্ট আছে, আমি যেগুলো মার্ক করব আমি আপনারা সেগুলোই পড়বেন আর কি। এই যে এই কোশ্চেনটা, ডেটা স্ট্রাকচার বলতে কি বোঝো? এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখেন সাল দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন কোশ্চেনটা কত বেশি ইম্পর্টেন্ট। তারপর আরেকটা কোশ্চেন আছে যে ডেটা স্ট্রাকচার অপারেশন কি কি আছে। এই যে এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, যে ডেটা স্ট্রাকচারের উদাহরণ দাও। এই যে অ্যারে, লিংক লিস্ট, স্ট্যাক, কিউ, তারপর হচ্ছে গ্রাফ, এইগুলো হচ্ছে ডেটা স্ট্রাকচারের কি উদাহরণ। তো অলরেডি আমরা অ্যারের বেসিক আলোচনা করেছি, কিউ এর বেসিক আলোচনা করেছি, ট্রি এর বেসিক আলোচনা করেছি, স্ট্যাকের বেসিক আলোচনা আমরা করেছি। এখনো বাকি আছে হচ্ছে লিংক লিস্ট এবং গ্রাফ, এগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব। এই যে আরেকটা কোশ্চেন আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 28 নম্বর কোশ্চেনটা। দেখেন বলতেছে কি ডেটা স্ট্রাকচারের অপারেশন গুলো নাম লিখো। ডেটা স্ট্রাকচার অপারেশন কি কি? ট্রাভার্সিং, সার্চিং, ইনসার্টিং, ডিলিটিং, শর্টিং, মার্জিং, এইগুলো হচ্ছে ডেটা স্ট্রাকচারের অপারেশন। তো এই অপারেশন গুলো নিয়ে কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছিলাম আগের ক্লাসগুলোতে। আর প্রত্যেকটা অপারেশন সম্পর্কে অনেক সুন্দরভাবে বইতে লেখা আছে, আপনারা চাইলে সেখান থেকেও পড়ে নিতে পারেন। তো এখন আসলে আমরা আর কোশ্চেন এই অধ্যায়ে, এই যে ট্রি সম্পর্কে যে কোশ্চেন গুলো আছে সেগুলো একটু পড়ে নেবেন। এই যে এখানে বলতেছে ট্রি বলতে কি বোঝায়, ঠিক আছে? তো ট্রি আপনারা বলবেন যে ট্রি একটা হায়ারার্কিক্যাল ডেটা স্ট্রাকচার
যেটা হচ্ছে আমাদের নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এবং ট্রি এর বিভিন্ন রকম প্রকারভেদ আছে, যেমন বাইনারি ট্রি আছে। এই ট্রি এর প্রকারভেদ নিয়ে এখনো আমরা আলোচনা আমরা করি নাই এখনো, ইন ফিউচার আমরা আলোচনা করব। তো এখানে দেখেন আরো কোশ্চেন আসতে পারে, যেমন পুশ কি পপ কি। যেমন গত বছরই দেখেন আসছে এই যে পুশ এবং পপের মধ্যে পার্থক্য লেখো। তো যারা স্ট্যাকের ক্লাসগুলো করেছিলেন বা ইন ফিউচার যারা রেকর্ড ক্লাস করবেন, তখন দেখবেন আমি স্ট্যাক নিয়ে আলোচনা করেছিলাম, এবং স্ট্যাকের মধ্যে যে পুশ এবং পপ এই দুটো অপারেশন নিয়ে আমরা অনেক ডিটেলস আলোচনা করেছি। তারপর দেখেন এই যে হিপ বলতে কি বোঝায়, হিপ কত প্রকার। হিপ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ম্যাক্স হিপ আর একটা হচ্ছে মিন হিপ। আর কোনো কোশ্চেন এখান থেকে পড়ার দরকার নাই। ও হ্যাঁ, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন। এই যে কোশ্চেনটা এই যে গত বছর আসছে, ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য, এই টেবিলটা একদম মুখস্থ করে ফেলুন। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য কি। আর এই যে এই কোশ্চেনটাও কিন্তু আসছে যে ডেটা স্ট্রাকচারের অপারেশন গুলো সংক্ষেপে আলোচনা করো, মানে সংক্ষিপ্ত প্রশ্ন 4 নাম্বার। এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তারপরে যে ডেটা স্ট্রাকচার কত প্রকার এবং কি কি। ডেটা স্ট্রাকচার প্রধানত দুই প্রকার, লিনিয়ার, নন লিনিয়ার। এগুলো আপনারা একটু পড়ে নেবেন। এই যে আরেকটা কোশ্চেন আছে অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্ট্যাক এবং কিউ। এই জাতীয় কোশ্চেনও কিন্তু পরীক্ষাতে আসে। এখানে দেখবেন আপনারা যে প্রথম কোশ্চেনটাই যেটা আসছে, মানে সংক্ষিপ্ত শাখায়, সেটা হচ্ছে কি স্ট্যাক এবং কিউ এর মধ্যে পার্থক্য। দেখছেন গত বছরেই কিন্তু এই কোশ্চেনটা আসছে। তো এই কোশ্চেনটাও কিন্তু আপনারা পড়বেন। তারপর আরেকটা পার্থক্য এখানে দেখেন আছে ট্রি এবং হিপের। এটা আপনারা চাইলে পড়তে পারেন, নাও পড়তে পারেন। এটা অত বেশি একটা ইম্পর্টেন্ট না, এটা আসে না কোনো। এখন আমরা নতুন আরেকটা অধ্যায় শুরু করতেছি, সেটা হচ্ছে অ্যালগরিদম। অধ্যায় 2। তো অ্যালগরিদম নিয়ে কিন্তু আমরা এই ডাটা স্ট্রাকচারের প্রথম দিকে আলোচনা করেছি যে অ্যালগরিদম কি। অ্যালগরিদম হচ্ছে কোনো সমস্যা সমাধানের জন্য যৌক্তিক ধাপসমূহের লিখিত রূপ। মানে বিষয় হচ্ছে আমরা বাস্তব জীবনে হোক বা যে কম্পিউটারের সাথে রিলেটেড যে কোনো কাজের ক্ষেত্রেই, ঠিক আছে, যে কোনো কাজের ক্ষেত্রেই কিন্তু আমরা একটা স্টেপ মেনটেন করি, একটা ধাপ মেনটেন করে প্রত্যেকটা কাজ আমরা সমাধান করি। তো এইরকম ভাবে আমাদের কম্পিউটারকে দিয়ে আমরা যে কোনো কাজই সমাধান করি না কেন, প্রত্যেকটা কাজই আমাদের হচ্ছে একটা কি প্রোগ্রাম। তো এই প্রোগ্রামকে আমাদের স্টেপ বাই স্টেপ আসলে সলভ করতে হয় বা এক্সিকিউট করতে হয়। তো এই যে প্রত্যেকটা স্টেপ, সেই স্টেপ গুলো যে লিখিত রূপ, সেই লিখিত রূপকে আসলে বলা হয় হচ্ছে অ্যালগরিদম। এখানে অনেক সুন্দরভাবে সংজ্ঞাগুলো লেখা আছে, আপনারা একটু পড়ে নেবেন। তো এই অ্যালগরিদম যে অধ্যায়টা আছে, এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ যে টপিকসটা আছে সেটা হচ্ছে অ্যালগরিদমের বৈশিষ্ট্য। অলরেডি এটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম যে অ্যালগরিদম যেটা আপনি তৈরি করবেন সেটার অবশ্যই নির্দিষ্ট কিছু ইনপুট থাকবে, নির্দিষ্ট কিছু স্টেপ থাকবে, এবং অ্যালগরিদম যেটা আপনি তৈরি করতেছেন সেটা অনেক সুন্দর হইতে হবে, সাজানো গোছানো হইতে হবে, নির্ভুল এবং সংক্ষিপ্ত হইতে হবে। এবং অ্যালগরিদম যেটা আপনি তৈরি করতেছেন সেটা অবশ্যই এমন একটা ল্যাঙ্গুয়েজে লিখতে হবে যেটা সবাই বুঝতে পারে। এই জন্য নর্মালি অ্যালগরিদম গুলোকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা হয়, যাতে ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো ব্যক্তি দেখেই সেই অ্যালগরিদমটা বুঝতে পারে। এবং অ্যালগরিদমে আর একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কি অ্যালগরিদমে একটা সূচনা থাকবে, মানে শুরু থাকবে, একটা শেষ থাকবে। তো এইরকম ভাবে অ্যালগরিদমের কিছু বৈশিষ্ট্য আছে, সেটা আসলে এখানে লেখা আছে। তো অ্যালগরিদম শব্দ একটা উচ্চারণ করতেছি বারবার। অ্যালগরিদম কি সেটার সংজ্ঞা আমি দিয়েছি যে একটা সমস্যা সমাধানের জন্য যে যৌক্তিক ধাপসমূহের যে লিখিত রূপ, সেটাই আসলে অ্যালগরিদম। তো আমাদের ধরেন এখানে একটা কম্পিউটার আছে, তো সেই কম্পিউটারকে দিয়ে আমরা একটা যোগ করাতে চাচ্ছি। সেই যোগটা কি? সেই যোগটা হচ্ছে 2 + 2 = 4। এটা আমরা করাতে চাচ্ছি। তো এটার জন্য আমরা যে অ্যালগরিদমটা তৈরি করব, সেটা দেখেন আমি অ্যালগরিদম এখানে একটা তৈরি করতেছি। এই যে এই নির্দিষ্ট যেই বৈশিষ্ট্য আছে অ্যালগরিদমের, সেই বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে। তো প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে অ্যালগরিদমের একটা কি শুরু থাকবে। তার মানে 1 নাম্বার স্টেপ কি আমাদের শুরু করা।
এক নাম্বার স্টেপ হচ্ছে আমাদের স্টার্ট করতে হবে। তারপর হচ্ছে 2 নাম্বার স্টেপ কি? 2 নাম্বার স্টেপ হচ্ছে আমরা যেই দুইটা সংখ্যাকে যোগ করতে চাচ্ছি, ধরেন a প্লাস b, ঠিক আছে, এরকম দুইটা সংখ্যাকে আমরা যোগ করতে চাচ্ছি। তো সেই দুইটা সংখ্যাকে আমাদের কি নিতে হবে? ইনপুট নিতে হবে, বুঝছেন? তো সেই দুইটা সংখ্যাকে যদি আমরা ইনপুট নেই, তাহলে এখানে লিখতে হবে যে ইনপুট a, b। তো এরপরে 3 নাম্বার কাজটা কি হবে? 3 নাম্বার কাজটা হবে হচ্ছে প্রসেস করা মানে হচ্ছে সামেশন বের করা, যোগ করা। তো আমরা এখানে একটা সাম নামে একটা ভেরিয়েবল নেব এবং সাম নামে ভেরিয়েবলের মধ্যে আমরা a যোগ b, মানে a এবং b কে যোগ করে তার ভ্যালুটা আমরা স্টোর করলাম কার মধ্যে? সাম নামে ভেরিয়েবলের মধ্যে, ঠিক আছে? মানে a এবং b এর যেই সামেশনটা আছে সেটা যোগ হয়ে কত হবে? ধরেন a এবং b দুইটার মান হচ্ছে কত? 2, তার মানে দুইটা যোগ হয়ে কত হবে? 4 হবে। এবং এই 4 যোগ হয়ে কোথায় থাকবে? সামের মধ্যে থাকবে। এবং আমরা সর্বশেষে কি করব? সামের যে ভ্যালুটা আছে সেটাকে আমরা প্রিন্ট করব, মানে আউটপুট স্ক্রিনে দেখাবো। তো আমরা ডিসপ্লে সাম, এবং সর্বশেষে যেহেতু আমাদের ডিসপ্লে করা হয়ে গেছে এবং আমরা আমাদের প্রোগ্রামটা ইন করে দেব, মানে অ্যালগরিদমটা ইন করে দেব। তো এখানে আমরা যেটা লিখলাম সেটা কিন্তু একটা অ্যালগরিদম, এবং এই অ্যালগরিদম যেটা আমরা লিখলাম সেটা এই যে অ্যালগরিদমের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, মানে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোকে মেনটেন করেই কিন্তু লিখলাম। প্রথমত লিখলাম ইংরেজিতে, মানে যাতে সবাই বুঝে। অ্যালগরিদমে একটা শুরু থাকবে, একটা শেষ থাকবে। অ্যালগরিদম এমন ভাবে লিখতে হবে যাতে সহজ হয়, যেটা যেটা দেখে যে কেউ বুঝতে পারে। আমি কিন্তু ওইভাবেই লিখছি যাতে আপনি বুঝতে পারেন। তারপরে সংক্ষিপ্ত হইতে হবে। দেখেন আমাদের অ্যালগরিদম কিন্তু অনেক সংক্ষিপ্ত হয়েছে, ঠিক আছে? তারপর হচ্ছে আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এমন একটা অ্যালগরিদম লেখা যাবে না যেটা মানে শুরু আছে কোনো শেষ নাই, মানে ইনফিনিটি টাইম পর্যন্ত চলতেই থাকতেছে, এরকম যেন না হয়। তারপর হচ্ছে অ্যালগরিদম এমন ভাবে লিখতে হবে যাতে মেমোরিতে জায়গা কম নাই, মেমোরিতে যাতে আমার জায়গা কম লাগে, বোঝা গেছে? তো এইগুলো আসলে অ্যালগরিদমের কি বৈশিষ্ট্য, এগুলো আপনারা খুব সুন্দরভাবে পড়ে নেবেন, কারণ এটা কিন্তু কোশ্চেনে, মানে কোশ্চেন আকারে পরীক্ষাতে আসে। এরপরে আমরা অ্যালগরিদমের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যালগরিদমের নোটেশন। তো আপনারা যারা এখন ক্লাসে উপস্থিত আছেন তারা কি আর, মানে এই ক্লাস তো মনে হয় আর বেশি সময় চলবে না, এটা হয়তো বা আর 11 মিনিট চলবে। তো আপনারা কি, যদি নতুন একটা ক্লাস আবার ওপেন করি, আপনারা কি ক্লাস করবেন তখন? আর মাত্র ধরেন 20 মিনিট মতো ক্লাস নেব। আচ্ছা, সমস্যা নাই। তো যাই হোক, আমরা এখন এই যে অ্যালগরিদমের নোটেশন নিয়ে আলোচনা করব। তো নোটেশন নিয়ে যখন আমরা আলোচনা করব তখন আমাদের কিছু সিম্বলের সাথে পরিচিত হতে হবে। এখানে নোটেশন মানে আমাদের এই যে অ্যালগরিদম যেটা আছে, বিভিন্ন রকম অ্যালগরিদম থাকতে পারে। যেমন হচ্ছে এখানে আমরা কি করেছি, এখানে আমরা যোগ করার অ্যালগরিদম তৈরি করেছি, দুইটা সংখ্যা যোগ করার জন্য অ্যালগরিদম তৈরি করেছি। তো এই যে দুইটা সংখ্যা যোগ করার যে অ্যালগরিদম, সেটা আসলে কত বেশি ফাস্ট আমাদের কত বেশি ফাস্টলি সেটা আসলে এক্সিকিউশন হচ্ছে, কতটুকু মেমোরিতে জায়গা সে দখল করতেছে, বোঝা গেছে? তার উপরে ভিত্তি করে বা সেটা বোঝানোর জন্য, মেজারমেন্ট করার জন্য কিছু নোটেশন ব্যবহার করা হয়। আবারও বলতেছি যে আমাদের অ্যালগরিদম সেটা সিপিইউতে কত দ্রুত এক্সিকিউট হচ্ছে, কতটুকু মেমোরি স্পেস সেটা দখল করতেছে, এটাকে মেজারমেন্ট করার জন্য কিছু অ্যালগরিদম নোটেশন ব্যবহার করা হয়। তো সেইগুলোকে আসলে কি বলা হচ্ছে? অ্যালগরিদম নোটেশন। তো সেই নোটেশন গুলো হচ্ছে আসলে কিছু না, সেগুলো আসলে কিছু ম্যাথমেটিক্যাল ফাংশন, বোঝা গেছে? তো সেই ম্যাথমেটিক্যাল ফাংশন কিভাবে বের করা হয়, কিভাবে আসলে আসে, সেগুলো নিয়ে আসলে আমরা আলোচনা করব না। জাস্ট জেনে রাখেন অ্যালগরিদম নোটেশন আসলে কিছু ম্যাথমেটিক্যাল ফাংশন, যেই ফাংশন দিয়ে আমরা ক্যালকুলেট করি যে একটা অ্যালগরিদম মেমোরিতে কতটুকু জায়গা দখল করবে এবং কত দ্রুত, মানে কত সেকেন্ডের মধ্যে ওই অ্যালগরিদমটা সিপিইউ দিয়ে এক্সিকিউশন হবে, সেটা হচ্ছে আমরা ক্যালকুলেট করি বা মেজারমেন্ট করি কিছু অ্যালগরিদম নোটেশনের মাধ্যমে।
তো সেই নোটেশন গুলো হচ্ছে, আমি যদি এখানে লিখে দিই যে অ্যালগরিদম নোটেশন আছে, যেমন হচ্ছে বিগ ও নোটেশন, বিগ ও নোটেশন, তারপরে বিগ ওমেগা নোটেশন, ওমেগা নোটেশন, ঠিক আছে, আরেকটা হচ্ছে থিটা নোটেশন, থিটা নোটেশন। এই হচ্ছে আমাদের তিনটা নোটেশন, একটা হচ্ছে বিগ ও, বিগ ওমেগা, আর একটা হচ্ছে থিটা নোটেশন। তো এই তিনটা নোটেশন আসলে কি প্রকাশ করতেছে? এই তিনটা নোটেশন আসলে প্রকাশ করতেছে যে আমাদের অ্যালগরিদম কম্পিউটারের সিপিইউ এর মাধ্যমে কত দ্রুত এক্সিকিউট হতে পারে, কতটুকু মেমোরি স্পেস সে দখল করতে পারে, সেটাকে ক্যালকুলেশন করার জন্য এই নোটেশন গুলো কাজ করে। আর এই নোটেশন গুলো আলটিমেটলি হচ্ছে কি, আলটিমেটলি হচ্ছে ম্যাথমেটিক্যাল বিভিন্ন ধরনের ফাংশন। তো সেই ফাংশন গুলোকে রিপ্রেজেন্ট করা হয় এই নোটেশন গুলো দিয়ে। যেমন বিগ ও নোটেশন যেটা আছে, এটা আসলে আমাদের যেটা প্রকাশ করে সেটা হচ্ছে কি ওর্স কেস। এগুলো, এই শব্দগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। ওর্স কেস। তারপরে এখানে যেই নোটেশনটা আছে ওমেগা, সেটা আসলে আমাদের যেটা প্রকাশ করে সেটা হচ্ছে বেস্ট কেস। তারপরে থিটা নোটেশন যেটা আছে সেটা আসলে আমাদের প্রকাশ করে হচ্ছে এভারেজ কেস, ঠিক আছে। তো এই ওর্স কেস, তারপর বেস্ট কেস, এভারেজ কেস, এটা আসলে হয়তোবা বুঝতে কষ্ট হচ্ছে। তো আমি যদি একটু এক্সপ্লেন করি একটা উদাহরণের মাধ্যমে। ধরেন আমরা একটা উদাহরণ নেব। এখানে ধরেন আমাদের কাছে কিছু সংখ্যা আছে, র্যান্ডম কিছু সংখ্যা, 23, তারপর হচ্ছে 23, 25, তারপর 30, তারপর ধরেন যে 76, তারপরে 18, 34, 98, 32, তারপর ধরেন যে 90, এরকম। তো এরকম কিছু সংখ্যা আমাদের কাছে আছে। তো এখন আমাকে বলা হলো যে তুমি একটা সংখ্যা খোঁজো, সেই সংখ্যাটা হচ্ছে 23। এই লিস্টের মধ্যে থেকে একটা সংখ্যা খোঁজো। এটা কিন্তু একটা লিস্ট, এটা কি একটা লিস্ট। সেই লিস্টটা থাকতে পারে অ্যারেতে বা অন্য কোনো ডাটা স্ট্রাকচারে থাকতে পারে, জাস্ট জেনে রাখেন এটা একটা লিস্ট, ডেটার একটা লিস্ট, এটা একটা ডেটা লিস্ট। এখন আমাকে বলেছে কি 23 খুঁজে বের করো এই লিস্ট থেকে। তো আপনি যদি ওয়ান বাই ওয়ান যদি আপনি সিরিয়ালি যান খোঁজার জন্য, এই আমরা যে খুঁজতেছি, ঠিক আছে, 1 বাই 1 খুঁজতেছি না। প্রথমে আমরা 23 কে দেখবো যে 23 আসলে এই ভ্যালুটার সাথে মানে মিলে কিনা, তারপর 25, তারপর 30, এভাবে দেখবো না। তো এই যে 1 বাই 1 আমি সিরিয়ালি যাচ্ছি খুঁজতে খুঁজতে, এই ধরনের সার্চকে কি বলা হয়? লিনিয়ার সার্চ। লিনিয়ার সার্চ নিয়ে আমরা সামনে আলোচনা করব। লিনিয়ার সার্চ। তো আমরা এই যে 1 বাই 1 সার্চিং করতেছি না, তো 1 বাই 1 সার্চিং করাকে কি বলা হয়? লিনিয়ার সার্চ। তো এখানে আমাদেরকে একটা ডেটা দেওয়া হয়েছে, সেই ডেটাটা কি 23, ঠিক আছে। সেই ডেটাটা হচ্ছে আমাদের 23। তো এই 23 যে ডেটাটা আছে সেটাকে আমরা কে নামে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। সেটা কত? 23। কে মানে হচ্ছে কি। তো আমাদের কাছে একটা কি দেওয়া আছে, সেটা কত? 23। তো আমরা সার্চ করবো এই লিস্টের মধ্যে যে এই কে ভ্যালুর সমান কোন ভ্যালুটা আছে। তো আমরা যদি খুঁজতে খুঁজতে যদি একদম প্রথমেই যদি পেয়ে যাই সেই ডেটাটা, দেখেন আমরা খুঁজেই কিন্তু প্রথমে পেয়ে গেছি ডেটাটা, যে হ্যাঁ প্রথম ডেটাটাই হচ্ছে এই কে ভ্যালুর সাথে কি সম্পর্কিত বা তার সাথে মিলে যাচ্ছে। তার মানে দেখেন আমাদের কিন্তু বাকি যেই কি গুলো ছিল তাদেরকে আর খোঁজা লাগলো না, মানে তাদেরকে চেক করা লাগলো না, আমি প্রথমেই পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের বেস্ট কেস। সার্চিং এর ক্ষেত্রে এটা কি আমাদের বেস্ট কেস। মানে আমরা যদি খুবই অল্প সময়ের মধ্যে, মানে একদমই কি বলবো, মানে খোঁজা মাত্রই পেয়ে যদি যায় কোনো ভ্যালুকে, তাহলে সেটা হবে আমাদের বেস্ট কেস। তো বেস্ট কেসকে ক্যালকুলেট করার জন্য যে নোটেশনটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে বিগ ওমেগা নোটেশন। এটার নাম কি? বিগ ওমেগা নোটেশন। ওমেগা, এটা হচ্ছে আমাদের বিগ ওমেগা নোটেশন। আর এটা হচ্ছে বিগ ও নোটেশন, বিগ ও নোটেশন। আর এটা হচ্ছে আমাদের থিটা নোটেশন, ঠিক আছে। তো আমরা যদি শুরুতেই যদি ডেটাটা পেয়ে যাই তাহলে সেটা হবে আমাদের বেস্ট কেস। এখন কথা কথা হচ্ছে কি ওর্স কেস কোনটা? ওর্স কেস হচ্ছে যখন আমাদের কে এর ভ্যালু হবে এমন একটা ভ্যালু যেটাকে খুঁজতে খুঁজতে আমার সবার শেষ পর্যন্ত চলে যাওয়া লাগলো, ধরেন যে 90,
তার মানে আমার প্রত্যেককেই খোঁজা লাগলো, যেমন 23-এর সাথে মিলে কিনা, মিললো না। তারপরে হচ্ছে 25-এর সাথে মিলে কিনা, না এটাও না। 30, তারপর 36, তারপর 18, তারপর 34, 79, 32, তারপর সবার শেষে আসার পর দেখতেছি হ্যাঁ 90-এর সাথে মিলে যাচ্ছে ভ্যালুটা। তার মানে দেখেন আমার প্রত্যেকটা ডাটাকেই আমার কিন্তু ট্রাভার্স করা লাগতেছে। তো এটা হচ্ছে আমাদের কি ওর্স কেস, মানে সব থেকে বাজে কেস যেটা আর কি। তো আমরা আসলে চোখ দিয়ে দেখে তো বুঝতে পারছি যে 90-এর সাথে মিলে যাচ্ছে শেষ পর্যন্ত, শেষে যে ডেটাটা আছে সেটা, কিন্তু কম্পিউটার আসলে তো চোখ দিয়ে দেখতে পারে না, সে আসলে ওয়ান বাই ওয়ান চেক করে। তো সবার শেষে যদি সেই ডেটাটা খুঁজে পায় তার মানে কিন্তু সে অনেক বেশি টাইম এখানে খরচ করলো, আর যত বেশি টাইম খরচ করবে তত মেমোরি স্পেস খরচ হবে। তো এই যে যে টাইম বেশি খরচ হচ্ছে, মেমোরি স্পেস বেশি লাগতেছে, সেই ধরনের কেসকে ক্যালকুলেশন করার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে বিগ ও নোটেশন, মানে যেটা আমাদেরকে প্রকাশ করে হচ্ছে ওর্স কেস, সব থেকে বাজে অবস্থা যখন হবে সেটা। এখন ঘটনা হচ্ছে কি আমাদের এভারেজ কেস কোনটা হবে। এভারেজ কেস হচ্ছে কি, যদি আপনি ডেটাটা একদম মাঝে মাঝে কোথাও যদি পেয়ে যান, ধরেন আপনার কি ভ্যালু যেটা, সেটা আপনাকে বলেছে কি যে 18তম যে ভ্যালুটা আছে সেটা কোন পজিশনে আছে আমাকে বের করে দাও। পজিশন মানে হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখন আমাকে বলতেছি কি যে 18 নাম্বার যে বা 18 ভ্যালু, এই লিস্টের মধ্যে 18 ভ্যালুর পজিশন কত আমাকে খুঁজে বের করো। তো আমরা খুঁজবো প্রথমে যে এটা কি 18, না এটা 18, এটা কি 18, না এটা কি 18, না এটা কি 18, না এটা 18। ঠিক আছে, তো দেখেন 18 নাম্বার যে ভ্যালুটা বা 18 যে ভ্যালুটা আছে তার লোকেশন কত বা পজিশন কত, তার পজিশন হচ্ছে 4। তো এখন আমরা বের করে ফেললাম পজিশন হচ্ছে 4। দেখেন প্রথম যেই এলিমেন্ট গুলো আছে সেইগুলোকে আমার ট্রাভার্স করা লাগছে, কিন্তু পরের যেই এলিমেন্ট গুলো আছে সেগুলোকে আমার ট্রাভার্স করার প্রয়োজন আছে না, আর কোনো প্রয়োজন নাই। তার মানে এটা হচ্ছে আমাদের এভারেজ কেস। তার মানে আমরা ডেটাকে আমরা পেয়ে যাচ্ছি একদম মাঝামাঝি একটা অংশে, লিস্টের একটা মাঝামাঝি অংশে আমরা পেয়ে যাচ্ছি। এই জন্য এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে এভারেজ কেস। তো এভারেজ কেস যেটা আছে সেটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসব। তো দেখেন এখানে আমাদের কতগুলো ভ্যালু আছে, এখানে আমাদের ভ্যালু আছে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। তার মানে এখানে আমাদের n এর মান, আমরা একটা সংখ্যা দিলাম সেটা হচ্ছে মানে একটা ভেরিয়েবল দিলাম সেটা হচ্ছে কত, যেটা হচ্ছে আমাদের n। তো n এর মান কত, n এর মান হচ্ছে 9, তার মানে 9টা ডেটা আছে। এখন আমরা যদি ওর্স কেসের কথা যদি চিন্তা করি, ওর্স কেস মানে হচ্ছে আমাদেরকে যদি বলে 90 এটা আছে কি না, অথবা 90 যে ডেটাটা আছে তার পজিশন কত সেটা যদি আমাদের খুঁজে বের করতে বলে, সেটা হবে আমাদের কি ওর্স কেস। তো 90 যে সংখ্যাটা আছে সেটা আমাদের কি 9 নাম্বার পজিশনের ডেটা না, তার মানে n এর মান কত 9, তার মানে সবার শেষ পর্যন্ত আমাদের কি ট্রাভার্স করা লাগতেছে। তো ওর্স কেস কে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে এইভাবে বিগ ও এন, বিগ ও এন। ঠিক আছে, তার মানে আমাদের n তম সংখ্যা পর্যন্ত আমাদেরকে খোঁজা লাগলো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওর্স কেস। তারপর হচ্ছে বেস্ট কেস। বেস্ট কেস কি, বেস্ট কেস হচ্ছে আমরা যদি 1 নাম্বার পজিশনে যদি ডেটাটা খুঁজে পাই। তো ক্লাস শেষ হয়ে গেছে, তো যাই হোক আমি আর বেশিক্ষণ নেব না। তো ওর এভারেজ বেস্ট কেস কি, বেস্ট কেস হচ্ছে যদি আমি ডেটাটা প্রথম পজিশনে খুঁজে পাই এবং বাকি যতগুলো এলিমেন্ট আছে তাদেরকে তো আমার ট্রাভার্স করা লাগতেছে না, মানে খোঁজা লাগতেছে না, তাদের কাছে তো যে জিজ্ঞাসা করা লাগতেছে না যে তুমি আসলে 23 কিনা। মানে আমাদের কাছে যদি একটা কি ভ্যালু দেওয়া থাকে যে কি কে ইকুয়াল টু হচ্ছে 23, এবং আমাকে বললো কি যে 23 এর পজিশন কত নাম্বার, তো আমরা দেখতেই পাচ্ছি যে 23 এর পজিশন কত, 1 নাম্বার পজিশনে আছে। তো এটা হচ্ছে আমাদের কি বেস্ট কেস। তার মানে 23 এর পজিশন আমরা পেয়ে গেলাম, বাকি আমাদের কাউকে আসলে যাচাই করার প্রয়োজন হচ্ছে না। তো বেস্ট কেসকে প্রকাশ করা হয় হচ্ছে ওমেগার মাধ্যমে, এবং এই বেস্ট কেস দেখেন আমরা প্রথমেই পেয়ে গেছি। তো বেস্ট কেসটা হয়ে হচ্ছে সাধারণত ওমেগা 1, এটা হচ্ছে আমাদের বেস্ট কেস। সবসময় ওমেগা 1 হবে বিষয়টা এমন না, অন্যরকমও হতে পারে। যাই হোক, তারপর আছে দেখেন এভারেজ কেস। এভারেজ কি আমাদের দেখেন মাঝামাঝি অবস্থা। আমরা একটা উদাহরণ নিয়েছিলাম যে 18 যে ভ্যালুটা আছে সেটার পজিশন কত, 18 পজিশন কত, 1, 2, 3, 4, 5, ঠিক আছে এরকম। তো 18 পজিশন কত, 18 পজিশন হচ্ছে আমাদের 5। তো এই যে 18 যেই ভ্যালুটা আছে সেটা কি আমার এই লিস্টের মাঝামাঝিতে অবস্থান করতেছে না? আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এই 18 নাম্বার যেই সংখ্যাটা আছে এটা আসলে আমাদের লিস্টের মাঝামাঝি একটা অংশে সে হচ্ছে আছে। তো যখনই আমাদের মাঝামাঝি অংশে থাকবে
এবং সেটাকে যদি আমরা পেয়ে যাই খুঁজে একদম মাঝামাঝি অংশে, তাহলে সেটা হবে আমাদের এভারেজ কেস। তো আমাদের সংখ্যা আছে কতগুলো, n সংখ্যক সংখ্যা আছে, n এর মান কত, n এর মান ছিল হচ্ছে আমাদের 9। তো n সংখ্যক সংখ্যার মধ্যে থেকে যদি আমরা মাঝামাঝি কোথাও যদি একটা ভ্যালু যদি পেয়ে যাই, তাহলে এভারেজ কেস কত হবে, এভারেজ কেস হবে হচ্ছে n/2, n/2, এটা হচ্ছে আমাদের এভারেজ কেস। তাহলে এভারেজ কেসকে আমরা মানে নোটেশন আকারে লিখি হচ্ছে থিটা নোটেশন, এবং এটা আমরা প্রকাশ করব কি হবে, n/2। সবসময় কিন্তু এভারেজ কেস n/2 নাও হইতে পারে। তো আশা করি এই যে নোটেশন নিয়ে যতটুকু আলোচনা করলাম আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো এই ক্লাসটা আসলে এই পর্যন্ত থাকবে। ধন্যবাদ সকলকে।